কালো রাত, রাস্তার বাতিগুলো জ্বলছে কিন্তু কেউ বাইরে নেই। একটা বাস স্টপে দাঁড়িয়ে থাকা একজন লোক মানুষ বরাবর গড়ি দেখছেন। দূরে মোটরসাইকেলের শব্দ শোনা যাচ্ছে। তার মুখে আতঙ্ক, কারণ সে জানে এই শহরে ভুল সময়ে ভুল জায়গায় থাকা মানুষের মৃত্যু। এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটা ছিল এল সালভাদর, একটা দেশ যেখানে এক সময় প্রতিদিন মানুষ খুন হতো, সেখানে স্কুলে যাওয়া শিশুদের গ্যাংদের সদস্য হতে বাধ্য করা হতো, যেখানে ব্যবসায়ীরা প্রতিদিন চাঁদা দিতে শুধু বেঁচে থাকার জন্য, আর যেখানে পুরো পাড়া মহল্লা নিয়ন্ত্রণ করত MS-13 এবং বেরিয়র 80 নামে কুখ্যাত গ্যাংগুলো। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর তালিকায় বারবার উঠে আসছে এই ছোট্ট দেশটির নাম। কিন্তু তারপর সবকিছুই বদলে গেল। ক্ষমতায় এলেন এক তরুণ প্রেসিডেন্ট নাইব বুকেলে। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি এমন এক অভিযান শুরু করলেন যা ইতিহাসের খুব কম দেশেই এখনো করেছে। হাজার হাজার গ্রেফতার, জরুরি ব্যবস্থা, বিশ্বের বৃহত্তম সুপারম্যাক্স কারাগার, আর এমন এক কঠোর অভিযান যা গ্যাংদের ক্ষমতা প্রায় গুছিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি একটি অলৌকিক সাফল্যের গল্প, নাকি নিরাপত্তা বিনিময়ের স্বাধীনতাকে বিসর্জন দেওয়ার একটি নতুন অধ্যায়? ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাজধানীর সেন্ট সালভাদর এর একটি সাধারণ রাস্তা, দোকানের শাটার বন্ধ, বাস চলছে না। মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে, কারণ রাস্তা নিয়ন্ত্রণ সরকারের হাতে নয়, নিয়ন্ত্রণ করছে গ্যাং। আজকের এল সালভাদরকে দেখে বিশ্বাস করা কঠিন, কিন্তু মাত্র এক দশক আগেও দেশটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে একটি ছিল। এই গল্প বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে অনেক বছর আগে। 1980 এর দশক। এল সালভাদর তখন রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মধ্যে ডুবে আছে। প্রায় 12 বছর ধরে চলে সেই সংঘাতের হাজার হাজার মানুষ নিহত হয়। অসংখ্য পরিবার দেশ ছেড়ে পালিয়ে যায়। তাদের অনেকেই আশ্রয় নেয় লস অ্যাঞ্জেলেসে, কিন্তু সেখানে গিয়েও শান্তি মিলেনি। দরিদ্র, বৈষম্য এবং রাস্তার সহিংসতার মধ্যে বেঁচে ওঠা তরুণদের একাংশ নিজেদের সুরক্ষার জন্য দল গঠন করতে শুরু করে। যেখান থেকেই জন্ম নেয় দুটি কুখ্যাত গ্যাং, MS-13 এবং বেরিয়র 18। প্রথমে এগুলো ছিল স্থানীয় রাস্তার গ্যাং, কিন্তু ধীরে ধীরে পরিণত হয় আন্তর্জাতিক অপরাধীর নেটওয়ার্কে। 1990 এর দশকে যুক্তরাষ্ট্র ব্যাপক হারে অপরাধীদের নিজের দেশে ফেরত পাঠাতে শুরু করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। হাজার হাজার গ্যাং সদস্যকে এল সালভাদর ফেরত পাঠানো হয়, কিন্তু তখন দেশটি আইন শৃঙ্খলা ব্যবস্থা দুর্বল, অর্থনীতি ভাঙচুর আর সমাজ যুদ্ধের ক্ষেত্র থেকে এখনও বের হতে পারেনি। ফলাফল ছিল ভয়াবহ। ফেরত আসা গ্যাং সদস্যরা দ্রুত সংগঠিত হয়ে পড়ে, আর পুরো পাড়া, রাস্তা এবং শহরের অংশবিশেষ নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কিন্তু এলাকায় পুলিশও প্রবেশ করতে সাহস পেত না। গ্যাং সদস্যরা নির্ধারণ করত কে কোথায় থাকবে, কে ব্যবসা করবে, কে বাসে উঠবে, এমনকি কে বেঁচে থাকবে। চাঁদাবাজির ছিল তাদের প্রধান অস্ত্র। একটি ছোট্ট দোকান, একটি বাস কোম্পানি, একজন রাস্তার বিক্রেতা, কেউই রেহাই পেত না। প্রতি মাসে টাকা দিতে হতো, না দিলে ফলাফল ছিল ভয়াবহ, হুমকি, অপহরণ অথবা মৃত্যু। ধীরে ধীরে পুরো দেশ আতঙ্কে ডুবে যেতে থাকে। স্কুলগুলোও নিরাপদ ছিল না। গ্যাংগুলো কিশোরদের জোরপূর্বক সদস্য বানাতে শুরু করে। অনেক পরিবার সন্তানদের বাঁচানোর জন্য শহর ছেড়ে পালিয়ে যায়, কিন্তু পালানোর জায়গাও ছিল না। আর দেশের প্রায় সব অঞ্চলেই কিন্তু না কোনো গ্যাংয়ের প্রভাব ছিল। এদিকে সরকার একের পর এক কঠোর অভিযান চালায়, কিন্তু সেগুলো বেশিরভাগ সময় ব্যর্থ হয়, কারণ গ্রেপ্তার হওয়া সদস্য কারাগারের ভেতর থেকেই সংগঠন পরিচালনা করতে থাকে। কারাগারগুলো পরিণত হয় গ্যাংদের নতুন সদর দপ্তরে। জেলের ভেতর থেকেই তারা খুন, চাঁদাবাজি, এমনকি মাদক ব্যবসার নির্দেশ দিত। অবিশ্বাস্য হলেও সত্যি, অনেক সময় কারাগারের ভেতর গ্যাং নেতাদের ক্ষমতা বাইরের চেয়েও বেশি ছিল। বছরের পর বছর পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। তারপর আসে 2015 সাল, এবং সেই বছর বিশ্ব তাকিয়ে দেখে এক ভয়ঙ্কর পরিসংখ্যান। এল সালভাদর হত্যার হার পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। প্রতি 1 লাখ মানুষের মধ্যে 100-এরও বেশি মানুষ খুন হয়েছিল।
প্রতিদিন সংবাদপত্র ভরে থাকতো লাশের ছবিতে। প্রতিদিন পরিবার হারাচ্ছিল প্রিয়জনকে। দেশের অর্থনীতি অস্থির হয়ে পড়ছে। বিদেশি বিনিয়োগ কমে যায়। পর্যটকরা আসা বন্ধ করে দেয়। সাধারণ মানুষের কাছে মনে হচ্ছিল এই দেশকে আর বাঁচানো সম্ভব না। গ্যাংগুলো এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে অনেকে বিশ্বাস করত তারা সরকারের চেয়েও বেশি শক্তিশালী। একদিকে দুর্বল রাষ্ট্র, অন্যদিকে হাজার হাজার সংগঠিত গ্যাং সদস্য। এজন্য এক অদৃশ্য গৃহযুদ্ধ। কিন্তু ঠিক তখনই রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হন এক তরুণ নেতা। সোশ্যাল মিডিয়া অন্তত সক্রিয়, প্রচলিত রাজনীতির বাইরে, এবং নিজেদের পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরা একজন মানুষ। তার নাম নায়েব বুকেলে। 2019 সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, আর তার জয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় এল সালভাদর ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে নাটকীয় অধ্যায়। 2019 সালে এল সালভাদরের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হলো। রাষ্ট্রপতি ভাষণের সামনে হাজার হাজার মানুষ উল্লাস, ক্যামেরায় ফ্ল্যাশ, টেলিভিশনে সরাসরি সম্প্রচার, আর মঞ্চে কেন্দ্রে দাঁড়িয়ে আছেন তরুণ প্রেসিডেন্ট নাইব বুকেলে। দেশের মানুষ তখন ক্লান্ত। দশকের পর দশক ধরে চলা খুন, চাঁদাবাজি আর গ্যাং সন্ত্রাস তাদের জীবনকে নরকে পরিণত করেছিল। প্রায় প্রতিটি পরিবার কোনো না কোনো করুণ গল্প লিখছিল। কেউ ভাই হারিয়েছেন, কেউ সন্তান, কেউ বাবা। মানুষ এতটাই দাবি ছিল নিরাপত্তা, আর বুকেলে সেই প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি ঘোষণা করলেন এল সালভাদরকে গ্যাংদের হাত থেকে মুক্ত করা হবে। অনেকেই ভেবেছিল এই আরেকজন রাজনীতিবিদের সাধারণ নির্বাচন প্রতিশ্রুতি, কারণ এর আগেও বহু সরকার একই কথা বলেছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই সবাই বুঝতে পারল এই প্রেসিডেন্ট অন্যদের মতো নন। তিনি শুরু করলেন একটি নতুন নিরাপত্তা কৌশল, প্ল্যান কন্ট্রোল টেরোরিজম, বা এর মূল লক্ষ্য ছিল গ্যাংদের দখলে থাকা এলাকাগুলো পুনরুদ্ধার করা। দেশ জুড়ে হাজার হাজার পুলিশ ও সেনা মোতায়েন করা হলো। যেসব এলাকায় আগেই পুলিশ ঢুকতে ভয় পেত, সেখানেও চেক পয়েন্ট বসানো শুরু করা হলো। গ্যাং সদস্যদের চলাচল নজরদারি আওতায় আনা হলো। রাস্তায়, বাস স্ট্যান্ড, বাজার, স্কুল, সব জায়গায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়াতে লাগলো। প্রথম দিকে ফলাফল খুব নাটকীয় ছিল না, কিন্তু সাধারণ মানুষ একটা পরিবর্তন অনুভব করতে শুরু করলো। রাস্তায় সেনাবাহিনীর উপস্থিতি আগের চেয়ে অনেক বেশি। চেক পয়েন্ট, গাড়ি থামিয়ে তল্লাশি চলছে। পুলিশ সন্দেহজনক পরিচয় যাচাই করছে। এই জন্য ধীরে ধীরে রাষ্ট্র তার হারানো এলাকাগুলো ফিরিয়ে নিচ্ছে। কিন্তু অন্যদিকে গ্যাংগুলো চুপচাপ বসেছিল না। তারা জানতো এই অভিযান তাদের অস্তিত্বের জন্য হুমকি। ফলে সংঘাত আরও তীব্র হতে থাকে। রাতের অন্ধকারে এখনও গুলির শব্দ শোনা যেত। এখনও গ্যাং সদস্যরা নিজেদের আধিপত্য করে রাখার চেষ্টা করছিল। তবুও সরকার অভিযান থামায়নি, বরং আরও কঠোর হতে থাকে। এদিকে একটি বিতর্ক শুরু হয়, কিন্তু সাংবাদিক ও গবেষক দাবি করতে থাকে যে সরকার হয়তো গোপনে গ্যাং নেতাদের সঙ্গে আলোচনা করছে। অভিযোগ ছিল হত্যাকাণ্ড কমানোর বিনিময়ে কিছু সুবিধা দেওয়া হচ্ছে। সরকার এইসব অভিযোগ অস্বীকার করে, কিন্তু বিতর্ক থামেনি, কারণ হঠাৎ করেই হত্যার হার কমতে শুরু করেছিল। আর অনেকেই পর্যবেক্ষণ এই কারণ নিয়ে প্রশ্ন তুলছিলেন, কিন্তু সাধারণ মানুষের কাছে পরিসংখ্যানের চেয়ে বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ ছিল। তারা দেখেছিল আগের তুলনায় কম মানুষ মারা যাচ্ছে, রাস্তা কিছুটা নিরাপদ হচ্ছে, ব্যবসার কিছুটা স্বাভাবিক হচ্ছে। তাই বুকেলের জনপ্রিয়তা বাড়তেই থাকে। কিন্তু 2022 সালের মার্চ মাসে এমন কিছু ঘটল যা পুরো দেশকে আবারও কাঁপিয়ে দিল। মাত্র 3 দিনের মধ্যেই ডজন ডজন মানুষ খুন হয়ে গেল। দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ ভাবতে শুরু করলো গ্যাংগুলো কি আবার আগের মতো শক্তিশালী হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ছে। টেলিভিশন চ্যানেলগুলো একের পর এক মৃতদেহের খবর প্রচার করতে থাকে। আর তখনই প্রেসিডেন্ট বুকেলে এমন একটি সিদ্ধান্ত নিলেন যা এল সালভাদর ইতিহাসের বদলে দেবে। সরকার ঘোষণা করলেন স্টেট ফর ইমার্জেন্সি, বা জরুরি ব্যবস্থা। এটি ছিল এক সাধারণ ক্ষমতা। এই আইনের আওতায় নিরাপত্তা বাহিনীকে ব্যাপক গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়। যোগাযোগের কিছু সাংবিধানিক অধিকার সীমিত করা হয় এবং গ্যাং দমনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যত মুক্তস্থ দেওয়া হয়। এক রাতের মধ্যে পুরো দেশ বদলে গেল। সেনাবাহিনী রাস্তায় নেমে এলো। পুলিশের হাজার হাজার অভিযান শুরু করলো। বাড়ির তল্লাশি,
রাস্তা বন্ধ। হঠাৎ হঠাৎ অভিযান, সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার শুরু করা হলো। পুরো পাড়া সেনাবাহিনী ঘিরে রেখেছে। কেউ ঢুকতে পারছে না, কেউ বের হতে পারছে না। অভিযান চলতেই থাকলো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। গ্রেপ্তারের সংখ্যা দ্রুত বাড়তে লাগলো। সরকার ঘোষণা করলো একটি শুধু অভিযান নয়, এটি গ্যাংদের বিরুদ্ধে যুদ্ধ, এবং এই যুদ্ধে কোনো অপশন হবে না। দেশের হুবু নাগরিকই এই পদক্ষেপ স্বাগতম জানায়, কারণ তারা বছরের পর বছর ভয়ে জীবন কাটিয়েছেন। অনেকেই বলছিল অবশেষে সরকার কিছু করেছে, অবশেষে আমরা নিরাপদ হতে পারলাম। কিন্তু সবাই একমত ছিল না। মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করতে শুরু করে। তাদের অভিযান ছিল অনেক নির্দোষ মানুষও গ্রেপ্তার হচ্ছে, শুধু সন্দেহ ভিডিওতে আটক করা হচ্ছে। অনেক পরিবার জানতে পারছে না তাদের আত্মীয় কোথায় আছে। কিছু ক্ষেত্রে আইনজীবীর সঙ্গেও দেখা করার সুযোগ সীমিত হয়ে যায়। আন্তর্জাতিক মহলেও সমালোচনা শুরু হয়, কিন্তু ভূগোলে সরকার এসব সমালোচনা গুরুত্ব দিতে রাজি ছিল না। তাদের বক্তব্য ছিল পরিষ্কার, যদি আমরা কঠোর না হই তাহলে গ্যাংগুলো ফিরে আসবে। কারণ তারা প্রথমবারের মতো বাস্তবে পরিবর্তন দেখতে শুরু করেছিল। চাঁদাবাজির ঘটনা কম ছিল, দোকানপাট আবার খুলতে শুরু করেছিল, কিন্তু এটাই ছিল কেবল শুরু। কারণ সরকার এখন এমন কিছু নির্মাণ করতে যাচ্ছিল যা পুরো বিশ্বকে নজর কেড়ে নেবে। একটি কারাগার, কিন্তু সাধারণ কারাগার নয়, যেখানে হাজার হাজার গ্যাং সদস্যকে একসঙ্গে বন্দি রাখা হবে। যে কারাগার নাম শুনলেই গ্যাং সদস্যের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে। বিশ্বের অন্যতম বৃহত্তম ও কঠোর নিরাপত্তা। 2023 সালে শুরু। এল সালভাদরের একটি দূরবর্তী অঞ্চল, চারদিকে পাহাড়, কঠোর নিরাপত্তা, উঁচু প্রাচীর, এবং সেই বিশাল কমপ্লেক্সটির দিকে তাকালে মনে হয় যেন এটি কোনো কারাগার নয়, বরং একটি সামরিক দুর্গ। এটাই ছিল সি কোড। সম্পূর্ণ নাম টেরোরিজম কনফাইনমেন্ট সেন্টার। সরকারের ভাষায় এটি ছিল গ্যাংদের বিরুদ্ধে যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বছরের পর বছর ধরে এল সালভাদর কারাগারগুলোর গ্যাংদের সদর দপ্তরে পরিণত হয়েছিল। গ্যাং নেতারা জেলের ভেতর বসে খুন, চাঁদাবাজি ও অপরাধ পরিচালনা করত। অনেক সময় জেলের ভেতর তাদের ক্ষমতার বাইরের চেয়েও বেশি ছিল। প্রেসিডেন্ট নাইব বুকেলে বিশ্বাস করতেন, যদি গ্যাং নেতাদের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয় তাহলে পুরো নেটওয়ার্ক ভেঙে পড়বে। সেই চিন্তা থেকেই তৈরি হয় সি কোড। এটি বিশ্বের বৃহত্তম সর্বোচ্চ নিরাপত্তার কারাগারগুলোর একটি। হাজার হাজার বন্দীকে একসঙ্গে রাখার জন্য নির্মিত। কিন্তু এখানে বন্দীদের জন্য কোনো আরাম ছিল না। ছিল না কোনো টেলিভিশন, ছিল না কোনো মোবাইল ফোন, ছিল না কোনো ব্যক্তিগত স্বাধীনতা, শুধু ছিল কঠোর নজরদারি। 2023 সালের ফেব্রুয়ারি এক ভোরে বিশ্ব প্রথমবারের মতো এই কারাগারের দৃশ্য দেখে। সরকারি ভিডিওতে দেখা যায় শত শত বন্দীকে সারিবদ্ধভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের মাথা নিচু, হাত বাঁধা, চারপাশে সশস্ত্র নিরাপত্তা বাহিনী। এই দৃশ্য মুহূর্তের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু এল সালভাদরের সাধারণ নাগরিকের একটি বড় অংশ এই দৃশ্য থেকে অস্থির অনুভব করেছিল। কারণ যাদের দেখে তারা বছরের পর বছর আতঙ্কে ছিল, সেই গ্যাং সদস্যরা এখন লোহার দরজার পেছনে বন্দী। হাজার হাজার সন্দেহভাজন গ্যাং সদস্যকে সিকিউরে পাঠানো হতে লাগলো। প্রতিটি সেলে অনেক বন্দী, ঘুমানোর জন্য দাতব খাট, কঠোর সময়সূচি, 24 ঘন্টা নজরদারি। সরকার স্পষ্ট বার্তা দিল, এখানে যারা এসেছে তাদের জন্য এই কারাগারের নতুন ব্যবস্থা। যেসব এলাকায় আগের গ্যাংদের পতাকা উড়ত, সেখানে এখনও পুলিশ টহল দিচ্ছে। যেসব ব্যবসায়ী প্রতি মাসে চাঁদা দিতে বাধ্য হতো, তারা ধীরে ধীরে সেই চাপ থেকে মুক্তি পাচ্ছে। অনেক এলাকায় এখনও মানুষ রাতের বেলায় বাইরে হাঁটতে শুরু করলো। এমনকি কিছু পরিবার যারা বহু বছর আগে নিজের এলাকা ছেড়ে চলে গিয়েছিল, তারাও ফিরে আসতে শুরু করলো। এল সালভাদরের রাস্তাগুলো যেন নতুন জীবন ফিরে পাচ্ছিল। কিন্তু মানবাধিকার সংগঠনগুলো অভিযান করতে শুরু করলো যে জরুরি ব্যবস্থার অধীনে অনেক নির্দোষ মানুষও গ্রেপ্তার হয়েছে। কিছু পরিবার দাবি করে তাদের আত্মীয় কোনো গ্যাং সংযোগ ছিল না, তবুও তারা কারাগারে পৌঁছে গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বিচার প্রক্রিয়ায় বন্দীকে অধিকার ও দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক প্রবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। অন্যদিকে বুকেলের সমর্থকদের যুক্তি ছিল ভিন্ন। তাদের মতে যদি কঠোর ব্যবস্থা নেওয়া না হতো তাহলে গ্যাংগুলো কখনই ভাঙা যেত না।
কিন্তু একটি বিষয় অস্বীকার করা কঠিন, শিকড় শুধুমাত্র একটি কারাগার ছিল না, এটি ছিল একটি প্রতীক, রাষ্ট্রের শক্তি প্রতীক, একটি বার্তা যে যুগের গ্যাংগুলো পুরো দেশকে নিয়ন্ত্রণ করে সেই যুগের শেষ। আর তখন হাজার হাজার গ্যাং সদস্য লোহার গেটের পেছনে বন্দী হচ্ছিল, তখন এল সালভাদোরের রাস্তায় আরেকটি নাটকীয় পরিবর্তন শুরু হয়েছিল। হত্যাকাণ্ডের সংখ্যা দ্রুত কমে যাচ্ছিল। যে দেশ একসময় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি ছিল, সেটি ধীরে ধীরে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ পরিণত হতে শুরু করছিল। এবং সত্যি কি গ্যাংদের ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়েছিল?